আজকে একটা পাসিং সেট ডিসটেন্স এবং স্টপিং সেট ডিসটেন্স রিলেটেড একটা কম্বাইন্ড ম্যাথ করার চেষ্টা করব, যেটা হচ্ছে থিওরিতে তোমাদেরকে অলরেডি পড়ানো হয়েছে। তো আমরা যদি কোশ্চেনটা দেখি, যে প্রবলেম 5 কি বলতেছে, the roads are connected by a horizontal circular curve on level ground. Inside the circular curve there exists an obstruction which may reduce the availability of side distance. Given the following data, calculate the stopping, passing side distances required and side distance available on the circular curve. Also provide your comments on the geometric design of the roadway. এখন আমরা যদি একটু এই জায়গায় ভালো করে খেয়াল করি, আসলে কি ডাটা দেয়া আছে এবং কি আমাদের ক্যালকুলেশন করতে হবে, তো ভালো করে যদি আমরা খেয়াল করি, দেখি দুইটা রোড, সার্কুলার কার্ভ অন লেভেল গ্রাউন্ড, কানেক্টেড বাই সার্কুলার কার্ভ অন লেভেল গ্রাউন্ড। দ্য লেভেল গ্রাউন্ড প্রথম যে ইম্পর্টেন্ট, প্রথম ইম্পর্টেন্ট ওয়ার্ড লেভেল গ্রাউন্ড দেওয়া আছে। তাহলে জি ইকুয়াল টু গ্রাউন্ডের স্লোপ 0%, দ্যাট মিন্স ভার্টিক্যাল স্লোপ 0%। দেন বলতেছে ইনসাইড দ্য সার্কুলার কার্ভ দেয়ার এক্সিস্ট অ্যান অবস্ট্রাকশন। তাহলে ইন সার্কুলার কার্ভ আঁকলাম, এই সার্কুলার কার্ভের ইনসাইডে একটা অবস্ট্রাকশন আছে। অবস্ট্রাকশনটা বিলবোর্ড, গাছপালা, বিল্ডিং, যে কোনো কিছু হতে পারে। এই অবস্ট্রাকশনের কারণে বলতেছে সাইড ডিস্টেন্স মে রিডিউস, কমতে পারে, আমরা এখনো জানি না। কারণ অবস্ট্রাকশনটা যদি একটা সার্টেন স্পেসিফাইড ডিস্টেন্স, যেটা ক্যালকুলেট করে তোমাদের দেখানো হয়েছিল সাইড ডিস্টেন্সের মধ্যে, এম এর চাইতে বেশি থাকে, তাহলে কি এই অবস্ট্রাকশন কি সাইড ডিস্টেন্সকে রিডিউস করবে। যদি এই এম ডিস্টেন্সের চাইতে কমে থাকে, তাহলে কি এই অবস্ট্রাকশনটা সাইড ডিস্টেন্সকে রিডিউস করবে। যারা এই জিনিসটা বুঝতেছে না, তারা হচ্ছে সাইড ডিস্টেন্স রিলেটেড টপিক এবং হচ্ছে যে ম্যাথগুলো করে দেওয়া হয়েছে ওইগুলো একটু খেয়াল করতে পারো। কি বলতেছে, ফলোইং ডাটা আর গিভেন, এরকম ডাটা দিয়ে দিছে। ক্যালকুলেট স্টপিং, পাসিং সাইড ডিস্টেন্সেস, সাইড ডিস্টেন্স অ্যাভেলেবল অন দ্য সার্কুলার কার্ভ। আচ্ছা, এটা যদি বের করতে চাই তাহলে দেখি কি স্টপিং সাইড ডিস্টেন্স ক্যালকুলেশন আমরা শিখছি। পাসিং সাইড ডিস্টেন্সের আমরা ফর্মুলা জানি, আর সাইড ডিস্টেন্স অ্যাভেলেবল অন সার্কুলার কার্ভ এটার ফর্মুলাও জানি। ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ দ্য রোড টু দ্য এজ অফ দ্য অবস্ট্রাকশন, দ্যাট মিন্স এই এম এর ভ্যালু আমাদের দিয়ে দিছে। এম এর ভ্যালু হচ্ছে 150 দিয়ে দেওয়া হয়েছে। রেডিয়াস অফ কার্ভেচার অ্যালং সেন্ট্রাল লাইন অফ দ্য ইনসাইড লেন 850, রেডিয়াস অফ কার্ভেচার, এটার সেন্টার হতে এটার রেডিয়াস অফ কার্ভেচার, এই সেন্ট্রাল লাইনে রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে দিছে 8 দিয়ে দিছে 850। তো রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া থাকলে আমরা ডিগ্রি অফ কার্ভেচার বের করতে পারি। ডিজাইন স্পিড অফ দ্য রোড 50 মাইল পার আওয়ার, এই রোডের ডিজাইন স্পিড দিয়ে দিল। এভারেজ স্পিড অফ পাসিং ভেহিকেল, পাসিং ভেহিকেল মানে যে ভেহিকেলটা ওভারটেক করবে তার স্পিড 50। এভারেজ স্পিড অফ ফাস্ট ভেহিকেল 40 মাইল পার আওয়ার, মানে হচ্ছে যে ভেহিকেলটাকে ওভারটেক করবে তার স্পিড হচ্ছে 40, আর যে ওভারটেক করবে তার স্পিড হচ্ছে 50। পারসেপশন এন্ড ব্রেক রিঅ্যাকশন টাইম t = 2.5, এটা হচ্ছে সাইড ডিস্টেন্স বের করার কাজে লাগবে। কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন 0.3। এভারেজ অ্যাক্সিলারেশন রেট a = 1.43, এটা হচ্ছে কিসের জন্য কাজে লাগে, পাসিং সাইড ডিস্টেন্স বের করার জন্য। পাসিং সাইড ডিস্টেন্স বের করার জন্য কেন, কারণ হচ্ছে এই ভেহিকেলটা, সামনের ভেহিকেলটা ক্রস করতে হলে নিচ লেনে থেকে যখন অ্যাক্সিলারেট করবে, এই নিচ লেনে থাকা অবস্থায় যে অ্যাক্সিলারেশন, সেই অ্যাক্সিলারেশনটা হচ্ছে এই যে এই ভ্যালুটা দেওয়া আছে। এখানে বলতেছে এভারেজ অ্যাক্সিলারেশন নিতে। টাইম ফর প্রিলিমিনারি ডিলে, টাইম ফর প্রিলিমিনারি ডিলে মানে নিচ লেনে থেকে এই ভেহিকেলটাকে, যে ভেহিকেলটাকে ওভারটেক করবে তাকে ফলো করতে করতে যত দূর ডিস্টেন্স যাচ্ছে, সেই ডিস্টেন্স যেতে যত টাইম লাগতেছে সেটা। আর এভারেজ টাইম while passing vehicle occupies the opposite lane, that means এই জায়গায় যে যখন ওভারটেক করবে, ওভারটেক করে নিজের লেনে ফিরে যাবে, এই
ডিস্টেন্স অতিক্রম করতে যত টাইম লাগে এটা বলে দিচ্ছে 10 সেকেন্ড। এই ডাটাগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। তাহলে এখন যদি আমরা ম্যাথটা একটু খেয়াল করি, ম্যাথটা দেখার আগে একটু আমরা এগুলো একটু মুছে নিই। এখন পরবর্তীটাতে যাই, ম্যাথের পরবর্তী পোরশনে সলিউশনে। প্রথমে বলা হয়েছিল যে লেভেল গ্রাউন্ডের জন্য আমরা কি জানি, জি এর ভ্যালু আগেও মানে একটু আগেও বলা হয়েছে যে লেভেল গ্রাউন্ডের জন্য জি এর ভ্যালু 0% হয়। এবং সাইড ডিসটেন্স ক্যালকুলেট করতে বলছিল আমাদের কোশ্চেনে। তো সাইড ডিসটেন্সের ফর্মুলা আমরা জানি d1 প্লাস d2। d1 ছিল পারসেপশন রিঅ্যাকশন টাইমে যে ডিসটেন্স অতিক্রম করে সেটা, আর d2 ছিল ব্রেক রিঅ্যাকশন টাইম, ব্রেক অ্যাপ্লাই করার পর ভেহিকেল কতটুকু ডিসটেন্স অতিক্রম করে। তাহলে এখানে d1 এর ফর্মুলা এটা আমরা আগেই জানি, d1 এর ফর্মুলা ছিল 1.47 ut। u ছিল ডিজাইন স্পিড, রাস্তার যে ডিজাইন স্পিড ছিল ওটা, ডিজাইন স্পিড দিয়ে দিয়েছে রাস্তার কত 50, আর t দিয়ে দিয়েছিল পারসেপশন রিঅ্যাকশন টাইম 2.5 দিয়ে দিয়েছিল। তাহলে পারসেপশন রিঅ্যাকশন টাইমে যে ডিসটেন্স অতিক্রম করে সেটা হবে 183.75 ফিট। এখন এই ব্রেক রিঅ্যাকশন টাইম যদি আমরা ক্যালকুলেট করতে যাই, ব্রেক রিঅ্যাকশন টাইমের ফর্মুলা আমরা জানি d2 = u² ডিভাইডেড বাই 30 f প্লাস g। এই ফর্মুলাটা আমরা জানি। এখন এই ফর্মুলাতে যদি আমরা ইউর ভ্যালু মানে হচ্ছে রাস্তার ডিজাইন স্পিডের ভ্যালু বসাই দিলাম 50 মাইল পার আওয়ার, 30 f ছিল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0.3 দিয়ে দিয়েছিল, 0.3 বসাই দিলাম, আর রাস্তার ভার্টিক্যাল গ্রেড হচ্ছে 0%। তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই তাহলে 277.7 ফিট আসে। এখানে একটু খেয়াল রাখতে হবে যে 1.47 যে ফ্যাক্টরটা আমরা ইউজ করছি এটা আসলে মাইল পার আওয়ারে রেজাল্টে আমাদের হচ্ছে ফিট পার আওয়ার, ফিট পার সেকেন্ডে নিয়ে যায়। ফিট পার সেকেন্ড 1.47টা হচ্ছে মাইল পার আওয়ারে ফিট পার সেকেন্ডে কনভার্সন করার ফ্যাক্টর। এখানে হচ্ছে এই যে 30 ইউজ করছি এগুলো কি মানে ক্যালকুলেশন করে মানে এমপিরিক্যাল ফর্মুলা এইরকম ডেভেলপ করা হয়েছে যে u² প্লাস মেইন ফর্মুলা ছিল u² বাই 2 t প্লাস g। ওইখান থেকে হচ্ছে মাইল পার আওয়ারের জন্য ফর্মুলাটা মডিফাই করা হয়েছে যেন আমরা এই জায়গায় সরাসরি মাইল পার আওয়ারের ভ্যালু বসালে ফিটের রেজাল্ট পেতে পারি। তাহলে এখন যদি আমরা দেখি যে আমরা কি জানি যে d1 হচ্ছে পারসেপশন রিঅ্যাকশন টাইমে কত ডিসটেন্স অতিক্রম করতেছে, আর d2 বলতেছে হচ্ছে ব্রেকিং রিঅ্যাকশনের টাইমে কত ডিসটেন্স অতিক্রম করতেছে। তাহলে দুইটা যদি এখন সমষ্টি করে দেই তাহলে কি আমাদের কি পাওয়ার কথা, এই SSD পেয়ে যাওয়ার কথা। তাহলে এখন যদি আমরা দেখি যে SSD কত আসে, therefore স্টপিং সাইড ডিসটেন্স ইকুয়াল টু কি 183.75 প্লাস 277.78 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাই 461.53। তাহলে এটাই হচ্ছে আমাদের স্টপিং সাইড ডিসটেন্স যেটা বের করতে বলা হয়েছিল। এখন না পাসিং সাইড ডিসটেন্স যদি আমরা ক্যালকুলেট করি, পাসিং সাইড ডিসটেন্সের জন্য ফর্মুলা ছিল d1 প্লাস d2 প্লাস d3 প্লাস d4। এখন d1 d2 d3 d4 এগুলো কোনটা কি এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইউটিউবে আপলোড করা আছে, আগে লেকচার পাসিং সাইড ডিসটেন্স রিলেটেড লেকচার আপলোড করা আছে, এই জায়গা থেকে একটু দেখে নেওয়া যাবে। তারপর আমি শর্টকাটে যদি বলি d1টা হচ্ছে নিচ লেনে থেকে একটা ভেহিকল সাপোজ আরেকটা ভেহিকলকে ওভারটেক করবে, তাহলে ওভারটেকে আগে পর্যন্ত অপোজিট লেনে যাওয়ার আগ পর্যন্ত এই ভেহিকলটা যতটুকু ডিসটেন্স যাচ্ছে তাকে আমরা বলতেছিলাম d1। অপোজিট লেনে যতটুকু ডিসটেন্স অতিক্রম করে তাকে কি বলি আমরা d2। আর অপোজিট লেন থেকে যখন নিজের লেনে ব্যাক করে চলে আসলো তখন অপোজিট লেনে যে ভেহিকলটা ছিল সে তো আর থেমে থাকবে না। অপোজিট লেনের ভেহিকলটা সাপোজ এই সময় এই জায়গায় চলে আসলো, তাহলে এই যে দুটোর মধ্যে ক্লিয়ার ডিসটেন্স এইটাকে আমরা বলি d3। আর অপোজিট লেনের ভেহিকলটা এই সময় যে ডিসটেন্স অতিক্রম করতেছে এই ওভারটেকিং এর সময় সেই ডিসটেন্সটাকে আমরা বলছি d4। এটার সাথে আমরা কি সবাই মোটামুটি পরিচিত, তাই না? আচ্ছা, তাহলে এখন এটা যদি তাও ক্লিয়ার যদি না হয় তাহলে হচ্ছে আমরা মানে আগের লেকচারটা ইউটিউবে আপলোড করা আছে সেটা দেখে নিতে হবে। তাহলে এই জায়গায় যদি আমরা খেয়াল করি
D1 এর ফর্মুলা আমরা জানি, D1 এর ফর্মুলা অলরেডি কিভাবে ডিরাইভ করা হয় বা ডিরাইভ করা আছে সেটা মানে লেকচার ফলো করতে হবে, আগের লেকচারটা ইউটিউবে। দেন D1 ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি 1.47 T1 U minus M A D1/2। এখানে T1 ছিল ওই যে ইনিশিয়াল ডিলে যেটা দিয়ে দেওয়া হয়েছিল 4 সেকেন্ড না 3 সেকেন্ড প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে, ইনিশিয়াল ডিলে যেটা দেওয়া ছিল। ইউ হচ্ছে বলা হয়েছে যে ইউ হচ্ছে পাসিং ভেহিকল, যে ভেহিকলটা ওভারটেক করবে, এটার স্পিড দেওয়া ছিল 50। আর এম ছিল দুইটা, যে ভেহিকলটা ওভারটেক করবে এবং যাকে ওভারটেক করবে দুইটা স্পিডের ডিফারেন্স। তাহলে স্পিডের একটা ভেহিকল ওভারটেকিং ভেহিকলের স্পিড দিয়ে দিয়েছিল 50 আর হচ্ছে যাকে ওভারটেক করবে তার ভেহিকলের স্পিড দিয়ে দিয়েছিল 40। তাহলে এম হবে দুইটার ডিফারেন্সের সমান, দ্যাট মিন্স দুইটার ডিফারেন্সের সমান। আচ্ছা, এ হচ্ছে কি এভারেজ অ্যাক্সিলারেশন আর টি হচ্ছে ইনিশিয়াল ডিলে যেটা বলা হয়েছে। তো এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি কি আসে, মানে পরবর্তী টার্মটা যদি দেখি m = 50 - 40, দ্যাট মিন্স দুইটা ভেহিকলের মধ্যে স্পিডের ডিফারেন্স। দেন এই জায়গায় আমরা মানগুলো বসাই দিব, m পেয়ে গেলাম, T1 দেওয়া আছে, u দেওয়া আছে, m পেয়ে গেলাম, a আছে, a দেওয়া আছে, T1 দেওয়া আছে, জাস্ট মান বসাই দিব যে D1 = 1.47 × 4 50 - 10 1.43, এর ভ্যালু হচ্ছে 1.43 এভারেজ অ্যাক্সিলারেশন, আর হচ্ছে T1 এর ভ্যালু 4। এই ভ্যালুগুলো যদি বসাই দিই D1 এর ভ্যালু আসে 252.02 ফিট। সিমিলারলি D2 আমাদের ফর্মুলা ডিরাইভ করা ছিল যে 1.47 UT2, D2 = 1.471 UT2। এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, ইউর ভ্যালু তো যেটা দেয়া আছে যে ভেহিকলটা ওভারটেক করবে তার স্পিড, আর T2 দেয়া আছে যে অপোজিট লেনে যতক্ষণ ভেহিকলটা থাকতেছে, দ্যাট মিন্স 10 সেকেন্ড, এটা অলরেডি বলা হয়েছে। তাহলে এটা ক্যালকুলেট করলে আসে 735। D3 অ্যাজ বলে দিয়েছে 180 ফিট। আমরা D3 এর ভ্যালু হতে পারে 100 থেকে 300 ফিটের মতন। তাহলে এর মাঝখানে একটা ভ্যালু আমরা ধরে নিলাম যে যখন ওভারটেকিং কমপ্লিট করলো তখন হচ্ছে ওভারটেকিং ভেহিকল আর অপোজিট লেনের ভেহিকলের ক্লিয়ার ডিস্টেন্স হচ্ছে D3 180 ফিট ধরে নিলাম। 100 থেকে 300 ফিটের মধ্যে যে কোনো কিছু ধরা যায়, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে সব জায়গায় 180 ফিটের মতনই ধরে নেয়। D4 হচ্ছে 2/3 অফ D2। তাহলে 2/3 অফ D2 যদি আমরা একটু খেয়াল করি যে D2 এর ভ্যালু আমরা বের করে আসছি 735। তাহলে 2/3 অফ D2 আমরা এই জায়গায় যদি একটু দেখি যে 2/3 × 735 আসে গিয়ে 490 ফিট। তাহলে এইগুলো যদি আমরা সবগুলো এখন যোগ করে দিই, তাহলে হচ্ছে পাসিং সাইড ডিস্টেন্স পেয়ে যাব কত, 1657.02 ফিট। তাহলে দুইটা ক্যালকুলেশন হয়ে গেল, একটা হচ্ছে কি পাসিং সাইড ডিস্টেন্স আর একটা স্টপিং সাইড ডিস্টেন্স, দুইটা হয়ে গেল। আরেকটা হচ্ছে ক্যালকুলেশন বাকি আছে, সেটা হচ্ছে অ্যাভেলেবল সাইড ডিস্টেন্স। দ্যাট মিন্স হচ্ছে ওই যে অবস্ট্রাকশনটা বসাইছে, অবস্ট্রাকশনটা বসানোর পর এই যে এটার মধ্যে যে আমরা যদি একটু খেয়াল করি কোশ্চেনটা, এই যে অবস্ট্রাকশন এইটাতে যদি যাই, যে অবস্ট্রাকশনটা ক্যালকুলেট দ্য স্টপিং সাইড ডিস্টেন্স এন্ড পাসিং সাইড ডিস্টেন্স রিকোয়ার্ড, এন্ড দুইটা বের হয়ে গেল। সাইড ডিস্টেন্স অ্যাভেলেবল অন সার্কুলার কার্ভ, কতটুকু সাইড ডিস্টেন্স অ্যাভেলেবল আছে এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে সাইড ডিস্টেন্স যদি আমরা অ্যাভেলেবল সাইড ডিস্টেন্স যদি ক্যালকুলেট করতে যাই, তাহলে প্রথমে আসি সার্কুলার কার্ভে সাইড ডিস্টেন্সের ফর্মুলা। এটা হচ্ছে আমাদের সাইড ডিস্টেন্সের যে ম্যাথটা ছিল ওই জায়গায় দেওয়া ছিল। এই জায়গায় এস কি, মানে কোনটা কি নির্দেশ করতেছে, কিভাবে আসে, এই জিনিসগুলো বুঝতে হলে সাইড ডিস্টেন্সের ফর্মুলাটা একটু বা লেকচারটা একটু খেয়াল করতে হবে। এস ছিল সাইড ডিস্টেন্স, ডি ছিল ডিগ্রি অফ কার্ভেচার, আর ছিল হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, এম ছিল এই এম কিন্তু এটা স্পিডের ডিফারেন্স না, এই এমটা হচ্ছে যে রাস্তার সেন্ট্রাল লাইন থেকে ইনার কার্ভের সেন্ট্রাল লাইন থেকে ইনার লেনের সেন্ট্রাল লাইন থেকে যে অবস্ট্রাকশন তার ডিস্টেন্স। এটা কিন্তু ভুল করে ফেলা যাবে না, এম কিন্তু স্পিডের ডিফারেন্স না। আর কি ছিল রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার আর ডিগ্রি অফ কার্ভেচার। সাপোজ এই হচ্ছে ই, তাহলে এই হচ্ছে ডিগ্রি অফ কার্ভেচার, এটাকে ছিল ডিগ্রি অফ কার্ভেচার। একটা কার্ভের ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট সেন্টারে যে মানে উৎপন্ন করে
তো ডিগ্রি অফ কার্ভেচারের ফর্মুলা আমরা জানি d = 5730 ডিভাইডেড বাই r। এই ফর্মুলাগুলো সার্ভিং এর সময় পড়ানো হয়েছে বা সার্ভিং লেকচারে ছিল। তো কারো যদি কনফিউশন থাকে একটু আমার আগের লেকচারটা ফলো করলে হবে, সাইড ডিসটেন্সের লেকচার ফলো করলেও আশা করি পারা যাবে। দেন এই ফর্মুলাটা আমরা ডিগ্রি অফ কার্ভেচারের ফর্মুলা জানি এটা, তাহলে এখান থেকে 6.74 ডিগ্রি চলে আসে। তো এই জায়গায় যদি আমরা মানটা বসাই দিই, d এর ভ্যালু জানি আমরা, হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া আছে, তারপরে যে ডিসটেন্স অবস্ট্রাকশনের ডিসটেন্স, সেন্ট্রাল লাইন থেকে অবস্ট্রাকশনের ডিসটেন্স দিয়ে দিয়েছে 150 ফিট। কোশ্চেনটা একটু দেখে নেওয়া যায় 150 ফিট। তাহলে এই ভ্যালুগুলো সবগুলো দিয়ে দিয়েছে। তাহলে এই ভ্যালুগুলো দিয়ে দিয়ে এখন বসাই দিলে আসে, s এর ভ্যালু আসে 1026 ফিট। এখন দেখা যাচ্ছে যে পাসিং সাইড ডিসটেন্সের রেজাল্ট যদি আমরা একটু খেয়াল করি, যে পাসিং সাইড ডিসটেন্সের রেজাল্ট কত আসছিল। পাসিং সাইড ডিসটেন্সের রেজাল্টে যদি আমরা খেয়াল করি যে পাসিং সাইড ডিসটেন্সের রেজাল্ট কত আসছিল, এটা 461, সরি স্টপিং সাইড ডিসটেন্স আছে 461, পাসিং সাইড ডিসটেন্স আছে 1697.02। দ্যাট মিন্স দেখা যাচ্ছে যে এই দুইটা অ্যাভেলেবল যে সাইড ডিসটেন্স, যে অ্যাভেলেবল সাইড ডিসটেন্স যেটা যে 1026, এটা চেতে দুইটা যদি আমরা একটু খেয়াল করি, যে আবার খেয়াল করি যে স্টপিং সাইড ডিসটেন্স ছিল 461 মতন, পাসিং সাইড ডিসটেন্স ছিল 1600 মতন। রাউন্ড ফিগার করে নিলাম, এত চিন্তা করলাম না, 1600 মতন। স্টপিং সাইড ডিসটেন্স যদি আমরা দেখি, স্টপিং সাইড ডিসটেন্স ছিল গাড়ি থামানোর ক্ষেত্রে, আর পাসিং সাইড ডিসটেন্স ছিল ওভারটেকিং এর ক্ষেত্রে। এখন রাস্তার মধ্যে অ্যাভেলেবল সাইড ডিসটেন্স হচ্ছে 1026 ফিট অ্যাভেলেবল। তাহলে এই জায়গা থেকে বলা যায় যে অ্যাভেলেবল সাইড ডিসটেন্স যেহেতু 1026 ফিট, সেটা ভেহিকেল ব্রেক করে থামানোর জন্য অ্যাডিকুয়েট, মোর দ্যান অ্যাডিকুয়েট। কিন্তু এই সেগমেন্টে যে কার্ভটা দেওয়া আছে, এই কার্ভ সেগমেন্টে ওভারটেক করা যাবে না, কারণ ওভারটেকিং এর জন্য সাইড ডিসটেন্স দরকার 1600, ওভারটেকিং এর জন্য ডিসটেন্স দরকার কি 1600, কিন্তু সাইড ডিসটেন্স অ্যাভেলেবল 1026। আমি দেখতেছি 1026 পর্যন্ত, তো বাকি 500 ডিসটেন্স দেখতেছি না, 1026 পর্যন্ত দেখতেছি। তাহলে 1026 পর্যন্ত দেখলে আমি 1600 ডিসটেন্স তো দেখতেছি না, তাহলে আমি কেমনে একটা জিনিস রাস্তাতে না দেখে কিভাবে ওভারটেক করব? যার কারণে এই জায়গায় যদি আমরা কমেন্টটা একটু খেয়াল করি, যে কমেন্টে কি বলতেছে, অ্যাজ রিকোয়ার্ড সাইড ডিসটেন্স, স্টপিং সাইড ডিসটেন্স অ্যাভেলেবল, রিকোয়ার্ড স্টপিং সাইড ডিসটেন্স 461, আর আমাদের রাস্তার মধ্যে অ্যাভেলেবল হচ্ছে 1026। The driver would be able to stop the vehicle at surprise situation, therefore no need to impose any restriction। আর পরবর্তীতে পাসিং সাইড ডিসটেন্সে যদি খেয়াল করি, পাসিং সাইড ডিসটেন্স 1600, কিন্তু হচ্ছে স্টপিং সাইড ডিসটেন্স অ্যাভেলেবল হচ্ছে 1026। পাসিং রেস্ট্রিকশন শুড বি ইম্পোজ, দ্যাট মিন্স ওই সেগমেন্টে যে কেউ হচ্ছে ওভারটেক বা পাস, কোনো ভেহিকলকে পাস করতে পারে। থ্যাংক ইউ।